এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট শুরু হয়ে গেল এএনএম জিএনএম 2024 এর ফর্ম ফিল আপ। তোমরা জানো আজকের থেকে শুরু করে আগামী 30 দিন ধরে চলবে তোমাদের ফর্ম ফিল আপ, অর্থাৎ 21/3 থেকে শুরু করে পরে 21/4 পর্যন্ত তোমাদের এএনএম জিএনএম 2024 এর ফর্ম ফিল আপ চলবে। তো সেই ফর্ম ফিল আপের বিষয়ে কিন্তু অলরেডি আপডেট করে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর এএনএম জিএনএম 2024 অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কি কর্তব্য, সবচেয়ে প্রথমে গুগলে গিয়ে পরে WBJEE এএনএম জিএনএম 2024 বলে সার্চ করা, তাহলে তুমি ডিরেক্ট এই ওয়েবসাইটটাতে চলে আসবে। নিচের দিকে আসলে এরকম একটা সেকশন দেখতে পারবে, আমি তাড়াতাড়ির মধ্যে বলে দিচ্ছি, এবারে ভালোভাবে শুনো, মন দিয়ে আগে শুনো, তারপরে যেখানে ইচ্ছা যাবে তুমি করতে। মোবাইল থেকে করতে পারবে, ল্যাপটপ থেকেও করতে পারবে। আমার সাজেশন কি থাকবে, একটুকু টাকা খরচা করে পরে 50 টাকা খরচা করে পরে পাশের একটা সাইবার ক্যাফেতে গিয়ে পরে করে আনবে, কারণ তোমাকে একটা পিডিএফও প্রিন্ট আউট করতে হবে, সেই পিডিএফটাও কাজে লাগবে। তো একটা সাইবার ক্যাফেতে গিয়ে পরে করিয়ে নেবে, সেটা তোমার জন্যও ভালো, ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে। শুনে নাও আগে কেমনভাবে করতে হয়, তাহলে ওখানে গিয়ে পরে অসুবিধায় পড়বে না। দেখো এইখানে আমরা গেলাম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনে, যখনই আমরা ক্লিক করবো আমরা একটা নতুন ওয়েব পোর্টালে আসবো। এবারে এখান থেকে আমাদের অ্যাকচুয়াল ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। তো সেখানের মধ্যে এই জায়গাতে দেখো এএনএম জিএনএম 2024 বলে লেখা রয়েছে, এই যে রিভাইজড বলে লেখা রয়েছে না, হ্যাঁ অনেক কিছু পরিবর্তন হয়েছে এবছর থেকে, নতুন কিছু, তার জন্য এটা রিভাইজড, আগে লেখা থাকতো না। এরপর দেখো এইখানের মধ্যে তুমি দুটো জিনিস দেখতে পাবে, একটা নিচে সাইন ইন দেখতে পারবে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন পুট করতে হবে, সাইন ইন। তো সাইন ইন কী করে করবো, আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারও নেই, পাসওয়ার্ড নেই, তো এটা তোমাদের জন্য নয়। তুমি আগে পরীক্ষা দিয়েছো না, তুমি আগে পরীক্ষা দাওনি, বা তুমি অন্য কোনো পরীক্ষা দিয়েছো, যা ইচ্ছা করে নাও, তোমাকে যতই তুমি যাই করে নাও, তুমি একজন নিউ ক্যান্ডিডেট হিসেবে নিচের দিকটাতে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটাতে ক্লিক করবে। তুমি আগে পরীক্ষা দাও না দাও, তুমি অন্য কোনো WBJEE বোর্ডের পরীক্ষা দিচ্ছ, তবুও তুমি কি করবে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। সম্পূর্ণভাবে তোমাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদেরকে আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন যখন আমরা কমপ্লিট করতে যাবো, আমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, একটা পাসওয়ার্ড আমরা নিজেদের মতন পুট করবো। পরবর্তী সময় যদি কোনো সময় সাইন ইন বা লগ ইন করতে হয়, আমরা তখন ওই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে পরে লগ ইন করতে পারবে। এই একটা পেজ আসবে, এই পেজটার নিচের দিকে আসতে হবে, দেখবে যে আই অ্যাগ্রি বলে একটা অপশন থাকবে, আই অ্যাগ্রিটাতে ক্লিক করে দেবে, একটা নতুন পেজ আসবে। এটা কি করতে হবে আমাদেরকে, দেখো বড় করে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম। এটা হচ্ছে রেজিস্ট্রেশন করছো, রেজিস্ট্রেশন জিনিসটা আলাদা, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা আলাদা। এটা রেজিস্ট্রেশনের মধ্যে তোমার কী কী করতে হয় খুব ভালো করে দেখে নাও। রেজিস্ট্রেশনের মধ্যে তোমার ক্যান্ডিডেট নেম দিতে হয়, এখানে তোমার নিজের নাম দেবে, এইদিকে তোমার ফাদার্স নেম দিতে হবে, এইদিকে তোমার মাদার্স নেম দিতে হবে। খুব ভালো করে শুনো, এই মাদার্স নেমটা ভীষণ ভাইটাল। তুমি যদি এখন মাদার্স নেমে কোনো প্রকার কোনো ভুল করো, আর তার সাথে এইদিকে ডেট অফ বার্থটাও ভীষণ ভাইটাল। কোনো প্রকার যদি এই মাদার্স নেম আর ডেট অফ বার্থে ভুল করে দাও, পরীক্ষা দিলে পরীক্ষায় তুমি 1 র্যাঙ্ক করে গেলেও কাউন্সেলিংয়ে ভীষণ প্রবলেমে পড়ে যাবে, কাউন্সেলিং করতেই পারবে না, কাউন্সেলিং ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য এই দুটো নেম, মাদার্স নেম, তোমার নিজের নাম আর ডেট অফ বার্থ খুব কেয়ারফুলি দেবে, খুব ভালো করে মন দিয়ে দেবে, ঠিক করে দেখে দেখে দেবে। এখানে এগুলো পুট করার পর এইদিকে দেবে একটা অপশন চলে আসবে জেন্ডারে, তুমি এখান থেকে নিজের জেন্ডারটা সিলেক্ট করতে পারবে। এইদিকে দেখো একটা অপশন আছে আইডেন্টিফিকেশন টাইপ বলে একটা অপশন আছে। এইটার মধ্যে থেকে তুমি যেগুলো সিলেক্ট করতে পারবে, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, বা ক্লাস 11 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ, বা এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডি উইথ ফটোগ্রাফ, বা কি স্কুল আইডি কার্ড। যার আধার কার্ড আছে সে হচ্ছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফটাতে ক্লিক করবে, দিয়ে তার আধার কার্ডের নাম্বারটা আইডেন্টিটি নাম্বারের জায়গাটাতে লিখে দেবে। যার হচ্ছে নেই সে কি করবে, যার আধার কার্ড নেই বা অন্য কিছু সাবমিট করতে চাইছো, তার কাছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড তো আছে, সেই অ্যাডমিট কার্ডটা লিখবে, তার হচ্ছে রোল নাম্বার যেটা তোমার অ্যাডমিট কার্ডে লেখা আছে, সেই রোল নাম্বারটাকে আইডেন্টিটি নাম্বারের কাছে লিখে দেবে। তো এই পুরো সেকশনটাকে এইটুকুই কাজ, এটা কমপ্লিট করে নিলে নিচের দিকে দেখো ভীষণ ভাইটাল একটা জায়গা আসছে, যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি। মন দিয়ে শোনো, এখানে তোমার নিজের মোবাইল নাম্বার দেবে, কারণ তোমার নিজের মোবাইল নাম্বারটা একদম কলেজে তুমি যতদিন পড়াশোনা করবে ততদিন পর্যন্ত থাকবে, কলেজও এটার উপরেই ভিত্তি করে তোমাকে অ্যাডমিশন নেবে। ইমেল আইডিও যাতে তোমার নিজের পার্সোনাল হয়ে থাকে, অন্য কারো দেবে না, দরকার হলে একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করবে, তারপর সেই ইমেল আইডি দেবে। দ্বিতীয় জিনিস শোনো, এই যে ইমেল আইডিগুলোর নাম্বারটা যখন দেবে যাতে সঠিক হয়ে থাকে, কারণ এটাতে সঙ্গে সঙ্গে ওটিপি যাবে, ওটিপি ভ্যারিফিকেশন হবে, সেই ওটিপিটাকে পুট করতে হবে। এই ওটিপি ভ্যারিফিকেশনের আবার দুটো কায়দা আছে। তার আগে তোমাকে এই অ্যাগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেটস এগুলোতে রাইট ক্লিক করে দিতে হবে, এটাতে রাইট ক্লিক করতে হবে আর এটাতে রাইট ক্লিক করতে হবে। মানে কি, যে যদি কোনো নতুন নতুন আপডেট আসে, ধরো অ্যাডমিট কার্ড বেরোলো, পরীক্ষার ডেটের পরিবর্তন হলো, এগুলো তোমাকে মোবাইলে মেসেজে আর ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে এরকম এরকম পরিবর্তন হয়েছে বা নতুন কোনো আপডেট আসছে। তার জন্য এগুলোতে অবশ্যই টিক চিহ্ন মেরে রাখবে। নিচের দিকে দেখো পাসওয়ার্ড বলে যে সেকশনটা রয়েছে, এই পাসওয়ার্ডটাতে তোমার নিজের পাসওয়ার্ড দিতে হবে। এবারে এই পাসওয়ার্ডটা দেওয়াটা একটু মানে কায়দার ব্যাপার আছে। পাসওয়ার্ড কেমনভাবে দিতে হয় একটু ভালো করে শুনে নাও, কারণ এখানে আমাকে প্রায় প্রতি বছর মোটামুটি 200-300 ছেলে মেয়ে ফোন করে, পাসওয়ার্ডটা আমি দিতে পারছি না। ভালো করে শুনে নাও পাসওয়ার্ড কেমনভাবে দিতে হয়। সাপোজ তোমার যদি নাম হয় রাজু, RAJU, আমি কেমনভাবে লিখলাম, আরটাকে ক্যাপিটাল লিখেছি, বাদ বাকিগুলোকে স্মল লিখেছি, তারপরে কি দেবো, একটা @ দিতে পারি, একটা হ্যাশট্যাগ দিতে পারি, বা একটা ডলারের সিগনেচার দিতে পারি। তারপর কি করতে হবে, নিউমেরিক্যাল লিখতে হবে, 1254 বা 3725 বা 9145,
যা ইচ্ছে দিতে পারো। তোমাকে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, ম্যাক্সিমাম তুমি 13টা ক্যারেক্টার পর্যন্ত যেতে পারো। দ্বিতীয় জিনিস কি, একটা তোমাকে ক্যাপিটাল লেটার হতে হবে, একটা স্মল লেটার হতে হবে, মিনিমাম একটা ক্যাপিটাল, মিনিমাম একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার আর নিউমেরিক্যাল মিনিমাম একটা হতে হবে। টোটাল 8টা মিনিমাম ক্যারেক্টার। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে আমাদের, তাহলে আমাদের ঠিক আছে 8টার থেকে 13টার মধ্যে তোমার ক্যারেক্টার হতে হবে। 13টার বেশি হয়ে গেলেও নেবে না, 8টার কম হয়ে গেলেও নেবে না, গুনে পরে দেখবে তার মতন সংখ্যা একটা বাড়িয়ে দিলে বা অন্য কিছু চেঞ্জ করলে। যদি তোমার নাম হয়ে থাকে রাজু গড়াই, তো অনেকে কি লেখে RG দিয়ে কি লেখে @1 2 3 4 5 বা অন্য কিছু দিলে। দেখো 3 5 3 8টা হয়ে গেল, তাহলে 8টা হলো, এরকম ভাবে লিখতে পারো, যে কোনো একটাকে ফলো করতে পারো। এইখানে যেই পাসওয়ার্ডটা দেবে খুব ভালো করে মন দিয়ে শুনো, এইখানে যে পাসওয়ার্ডটাকে দেবে, এইখানে পুট করবে যেটা হুবহু সেই সেম পাসওয়ার্ডটাকে এইদিকে কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে, হুবহু সেম লিখতে হবে, নয়তো সাবমিট হবে না। এখানে সিকিউরিটি পিন বলে দেখো লেখা রয়েছে 4x11p2, এই জিনিসটাকে এখানে এই সিকিউরিটি পিনটাতে পুট করতে হবে। নিচের দিকে একটা সাবমিটের বটন আছে, এই সাবমিটটাতে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। এরপর আমি এটাকে পুট করে দেখাই, এখনো অনেকটা রেজিস্ট্রেশনের কায়দা বাকি আছে, আগে পুট করে দেখাই, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। চলো আমি এটা দেখিয়ে দিই, আমি পুট করি। দেখো এগুলো আমি সব ফিল আপ করে নিয়েছি। এরপর যখন আমি সাবমিট করবো, এখানে একটা অপশন আসবে ডু ইউ উইশ টু সাবমিট, বলবে যে হ্যাঁ আমি সাবমিট করতে চাই। তো এরপর তোমার কাছে এরকম একটা সেকশন চলে আসবে, যেখানে তুমি এতক্ষণ ধরে যা ফিল আপ করেছো সেগুলো তুমি দেখতে পাবে। তোমার যদি মনে হয় যে তুমি সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছো, তুমি নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সটটাতে ক্লিক করবে। যদি মনে হয় কিছু ভুল করেছো, এদিকে এডিট বলে একটা অপশন আছে, সেই এডিটটাতে ক্লিক করে পরে তুমি আগে যত কিছু ভুল করেছো সেগুলোকে ঠিক করে নিতে পারবে। এরপর যখনই তুমি এই সেভ অ্যান্ড নেক্সটটাতে ক্লিক করবে, তখন তোমার কাছে ওটিপি ভেরিফিকেশন আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে সাবমিট করার সাথে সাথে আমার কাছে দুটো জিনিস এসেছে, একটা এন্টার মোবাইল নাম্বার ওয়ান টাইম পাসওয়ার্ড, এন্টার ইমেল ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে কি একটা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, একটা ইমেলে ওটিপি যাবে। এরপর খুব ভালো করে মন দিয়ে কেয়ারফুলি জিনিসটা শুনো। হতে পারে তোমার কাছে শুধুমাত্র মোবাইলে গেল, ইমেল আইডিতে গেল না, আবার হতে পারে তোমার কাছে শুধুমাত্র ইমেলে গেছে, মোবাইল নাম্বারে গেল না, আবার হতে পারে তোমার কাছে দুটোই গেল। তোমার কাছে যদি দুটো চলে যায় খুব ভালো, তুমি কি করবে, মোবাইল নাম্বারের ওটিপিটা মোবাইল নাম্বারে বস করাবে, ইমেলের ওটিপিটা ইমেলের জায়গাতে বস করাবে, আর এখানে যে সিকিউরিটি পিনটা রয়েছে এই সিকিউরিটি পিনটা সিকিউরিটি পিনের জায়গায় বস করাবে। এবার যাদের কাছে দুটো জায়গাতেই যাবে না, অনেকের কাছে ম্যাক্সিমাম ছেলের কাছে দুটো জায়গাতে যায় না, যে কোনো একটা জায়গাতে যায়। এবার যারা প্রথম দিকে করে তাদের কাছে দুটো জায়গাতে চলে যায়, তো ওটা চিন্তার কিছু নেই, ঠিক হয়ে যাবে, ওগুলো অসুবিধার কিছু নেই। যদি তোমার কাছে একটাও যায়, যেখানে গেছে ধরো যদি ইমেলে যায় ইমেলের জায়গাতে লিখবে, মোবাইলে গেলে মোবাইলের জায়গাটাতে লিখবে, যে সিকিউরিটি পিনটা পুট করবে। এইটাকে যে তোমাকে পুট করাটা ম্যান্ডেটরি সেটা কিন্তু নয়, দুটো যদি পেয়ে যাও দুটোতেই পুট করবে, যদি দুটো না পাও তাহলে যে কোনো একটাতে পুট করবে, তুমি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবে। এরপর যাদের কাছে দুটো এলো না তাদের কি সমস্যা হবে, তাদের ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা একটা যে কোনো জিনিস ভেরিফাই হলো না, আমি এটা পরেও যে কোনো টাইম ভেরিফাই করতে পারবো, আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ভেরিফাই করতে পারবে, সেটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই। কিন্তু কি যে ওখানে ভয় পেয়ে যাও না যে আমার কাছে তো একটা জায়গায় এলো না, যে কোনো একটাতে আসলেই চলবে, তুমি দেবে সাবমিট করবে, তুমি প্রসিড করতে পারবে, কোনো অসুবিধার কিছু নেই। তো আমি এইটার ওটিপিগুলো পুট করি, তারপর তোমাদেরকে নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। দেখো আমি ওটিপিগুলো বস করে নিয়েছি। এরপর যখন আমি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করবো, আমার ভেরিফাই হয়ে গেল। আমার এখানে কি হলো, সঙ্গে সঙ্গে আমার মোবাইল নাম্বারে একটা মেল যাবে আর একটা মেসেজ যাবে। মেল আর মেসেজ দুটো জায়গাতে আমার যেটা অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তারা পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে। যেমন এখানে যেমন অ্যাপ্লিকেশন নাম্বারটা একটা জেনারেট হয়েছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমার মোবাইল নাম্বারেও আর তোমার ইমেল আইডিতে দুটোতেই চলে যাবে, চিন্তার কোনো কিছু নেই, এটা ভুলে যাবে না তুমি। এরপর দেখো একটা জিনিস, যাদের কাছে দুটো জায়গাতেই আসেনি, যাদের কাছে দুটো জায়গাতে ইমেল ভেরিফাইড আসেনি, যে মোবাইল নাম্বারটাও ভেরিফাইড হয়ে গেছে, ইমেলটাও ভেরিফাইড হয়ে গেছে, আমার দুটোই দিয়ে দিয়েছিলাম, আমার দুটোই ভেরিফাইড হয়ে গেছে। কিন্তু যাদের একটা ভেরিফাইড হবে না, তারা এখানটাতে ক্লিক করবে, দিয়ে যেটা ভেরিফাইড হবে না সেটাতে তোমার একটা ওটিপি আসবে, ওটিপিটা পুট করলে সেটাও তোমার কাছে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো আমরা এখানে এতক্ষণ ধরে যে এত কায়দা করলাম, কি করেছি এতক্ষণ ধরে কায়দা করে পরে জাস্ট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপটাকে কমপ্লিট করেছি। এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, চয়েস অফ কোর্স, কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, ফটো সিগনেচার আপলোড আর ফাইনাল সাবমিট আর ফিস পেমেন্টটা বাকি আছে। আমাদেরকে ধীরে ধীরে এগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য নিচের দিকে আসবো ফিল অ্যাপ্লিকেশন ফর্মে, যে তোমার কত ডেট অফ বার্থ তুমি যা যা ফিল করেছো, শুধুমাত্র তোমাকে এখান থেকে যেগুলো যেগুলো ফিল আপ করতে হবে সেগুলোকে একটু দেখে নাও। ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা আছে, স্টেট অফ ডোমিসাইলটা তোমাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, রিজিয়নটাকে তোমাকে তুমি যে রিলিজিয়নের বলো সেটাকে সিলেক্ট করলে, আচ্ছা ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ো সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। খুব ভালো করে এই জায়গাটাকে শুনে নাও। যদি তুমি যেটা তোমাদের সবচেয়ে বেশি কনফিউশন হয়ে থাকে, তোমার কাছে যদি এই অবস্থায় বর্তমান অবস্থায় ইডাব্লিউএস সার্টিফিকেট থেকে থাকে খুবই ভালো, মানে তুমি কি নেক্সট ইয়ারের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি এপ্রিল মাসের 1 তারিখে আবার একবার বা 1 তারিখের পরে আবার ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, কারণ আগে যেটা অ্যাপ্লাই করেছো ওটা ভ্যালিড নয়। এপ্রিলের 1 তারিখে অ্যাপ্লাই করবে, সেইটা হচ্ছে তোমাকে শো করতে হবে। এখন কিচ্ছুটি শো করতে হবে না, শো করতে হবে তোমাকে আগস্ট মাস বা সেপ্টেম্বর মাসে গিয়ে পরে শো করতে হবে, যবে তুমি কলেজে ভর্তি হতে যাবে তখন শো করতে হবে, কাউন্সিলিংয়ের সময় শো করতে হয়। ঠিক আছে, ইভেন কাউন্সিলিংয়ের ফর্ম ফিল আপেও শো করতে হয় না, কলেজে গিয়ে পরে শো করতে হবে, অনেক দিন সময় থাকে। তুমি 1 এপ্রিলের পর যবে ইচ্ছে করো, আমার কাউন্সিলিংয়ের আগে পেয়ে গেলেই হলো। ঠিক আছে,
যাদের কাছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি বি সার্টিফিকেট বা কোনো একটা সার্টিফিকেট নেই, কিন্তু তুমি ভাবছো তুমি এটার জন্য যথেষ্ট পরিমাণে এলিজিবল, মানে তুমি এটার জন্য এলিজিবল তো এলিজিবলই একদম, মানে কোনো ইয়ে নেই যে তুমি সার্টিফিকেটটা পাবে না এমন কোনো সম্ভাবনা নেই, তুমি অবশ্যই তোমার ক্যাটাগরিটা সেখানে সিলেক্ট করবে। কিন্তু তোমার কাছে যদি এরকম সম্ভাবনা থাকে যে তুমি জেনারেল ইডাব্লিউএস, ধরো সাপোজ তুমি জেনারেল ইডাব্লিউএস এর মধ্যে পড়তেও পারো বা না পড়তেও পারো, একটা সম্ভাবনার মধ্যে রয়েছে, তুমি শিওর নও যে পাবে কি পাবে না, তুমি কি করতে পারো? প্রথম কথা, তুমি এই জেনারেল ইডাব্লিউএসটাতে টিক করে রাখলে, ভালোভাবে শুনবে জিনিসটা কি বলছি, জেনারেল ইডাব্লিউএসটাতে টিক করে রাখলে, টিক করে রাখার পর তুমি ফর্মটা ফিল আপ করে দিলে, তুমি জেনারেল ইডাব্লিউএস বটো কি নয় সেটা তুমি জানতে পারছো না, টিক করে রাখলে, সাবমিট করে দিলে, ঠিক আছে। এরপর বা তুমি এই ক্যাটাগরিগুলোর মধ্যে যদি পড়ে থাকো, বটো কি নয় তুমি সেটা জানতে পারছো না, ফর্ম ফিল আপ আমাদের কবে পর্যন্ত চলবে? 21শে মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত চলবে, ঠিক আছে। 21/3 থেকে 21/4 পর্যন্ত চলবে। 1 এপ্রিলে একদম গিয়ে পরে ব্লকে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে পরে ধামা মারবে, দিয়ে তারপর ওখানে কি করবে বলবে ইডাব্লিউএস সার্টিফিকেট বের করে দাও বা এটা বের করে দাও। এরপর তুমি যদি এলিজিবল হয়ে থাকো, তুমি 15 দিনের মধ্যে জেনে যাবে যে তুমি এলিজিবল কি নয়। 15 দিনের মধ্যে জেনে গেলে তাহলে তুমি 16 তারিখ বা 20 তারিখের মধ্যে জেনে যাবে যে তুমি এলিজিবল বটো কি নয়। যদি তুমি এলিজিবল হয়ে থাকো তাহলে ঠিক আছে তোমার ফর্ম ফিল আপটা, যদি তুমি এলিজিবল না হয়ে থাকো তখন তোমার কাছে একটা অপশন থাকবে যে তুমি চয়েসটাকে ঠিক করে নিতে পারবে, মানে তোমার কারেকশন পিরিয়ড থাকবে একটা, সেই কারেকশন পিরিয়ডে নিজের ক্যাটাগরিটাকে ঠিক করে নিতে পারবে, বুঝতে পারা গেল। এবার তুমি যদি চাও এটাকে জেনারেল রেখে দিতে এখন, পরে গিয়ে পর ক্যাটাগরি চেঞ্জ করবে সেটাও করতে পারো, আমার কোনো আপত্তি নেই, তুমি যেটা ইচ্ছে করতে পারো। তবে তোমাকে কেমনভাবে করতে হবে, এখন যদি করো তুমি এপ্রিল মাসের প্রথমে গিয়ে পরে দেখে নেবে যে তুমি এলিজিবল বটো কি নয়, তুমি কি সার্টিফিকেটটা পেতে পারো কি পারো না। যদি না পাও তাহলে কিন্তু তুমি ওখানে গিয়ে পরে এডিট করে পরে আবার ঠিক করে নেবে কারেকশন পিরিয়ডের সময়। ওকে, বুঝতে পারা গেল, বুদ্ধিটা বুঝতে পারা গেল। তাহলে এখন থেকে এই জিনিসটাকে মাথায় রেখে পরে করবে। তো সাপোজ ধরো আমি জেনারেল, তাই আমি এখান থেকে জেনারেলটা চয়েস করবো। নিচের দিকে তোমার কি কোনো ডিসেবিলিটিস রয়েছে? আচ্ছা, তার আগে হচ্ছে বিলঙ্গিং টু অরফ্যান, তুমি কি অরফ্যান যেটা অনাথ হয় সেই অনাথ থেকে বিলং করো? যদি ইয়েস হব ইয়েস করবে, নো হলে নো করবে। যদি তোমার পার্সোনাল ডিসেবিলিটিস থাকে তাহলে তুমি বলবে ইয়েস, আদারওয়াইজ কি করবে, নো করবে। যদি তুমি সিভিল ডিফেন্স তোমার থেকে থাকে, সিভিল ডিফেন্স যদি সিডি বলে থাকে, তোমার যদি থেকে থাকে তুমি কি করবে, ইয়েস করবে অথবা নো করবে। এইবারে শুনে রাখো, যদি তোমার সিভিল ডিফেন্সের ক্ষেত্রে দেখছো যে তুমি ইয়েস করে রেখেছো, কেন? কারণ তুমি এখন হাতে পাওনি, 3 মাস পরে হাতে পাবে, কোনো অসুবিধার কিছু নেই। তুমি 3 মাস পরে সার্টিফিকেটটা হাতে পারবে, 4 মাস পরে সার্টিফিকেটটা হাতে পাবে, কোনো অসুবিধার কিছু নেই। কাউন্সিলিংয়ের আগে হাতে পেয়ে গেলেই হলো, বুঝতে পারা গেল। কাউন্সিলিংয়ের আগে যদি তুমি এই সিভিল ডিফেন্স সার্টিফিকেটটা হাতে পেয়ে যাও তাহলেই এনাফ। তোমার এখনই যে থাকতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যদি সিভিল ডিফেন্স এখন করছো আর কি, তো তুমি করতে পারো, দিয়ে এটাকে কি করে দেবে, ইয়েস বা নো সেটা করবে, ঠিক আছে। তো 7 নেক্সট করবো। নেক্সট আমরা চলে যাবো মেবি কন্ট্রাক্ট ডিটেলসে যাবো, ঠিক আছে। না, কোর্স সিলেক্টের একটা অপশন দিয়েছি, এবছর নতুন দিয়েছে, মানে আগের বছর ছিল অবভিয়াসলি। তো এইখান থেকে তোমার কাছে 3টে অপশন থাকবে, বলছে বোথ এএনএম আর জিএনএম, তুমি কি দুটোই দিতে চাও? তুমি যে কোনো জায়গারই হয়ে থাকো, তোমার অ্যাড্রেস যাই হয়ে থাকো, মানে তুমি গ্রামে শহরে মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েতের আন্ডারে যেখানেই হয়ে থাকো, তুমি দুটোর জন্য এলিজিবল। তুমি এএনএম জিএনএম দুটোই দিতে পারো, বা তুমি শুধুমাত্র এএনএম দিতে পারো, বা শুধুমাত্র তুমি জিএনএম দিতে পারো। বুদ্ধির মানের কাজ কি, দুটোর জন্যই সিলেক্ট করে রাখবে, এএনএম জিএনএম দুটোর জন্যই সিলেক্ট করে রাখবে। পরীক্ষা একটাই হয়। এরপর তোমার যদি ধরো 2 মাস পরে পরীক্ষা দেওয়ার পর যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায় যে না আমি আর ওইদিকে যাবো না, আমি এইদিকে যাবো, তখন কিন্তু তোমার কাছে অপশন থাকবে। কিন্তু তুমি যদি এখন থেকে ডিসাইড করো যে তুমি জিএনএম এর দিকেই যাবে, তুমি দেখো দুটো সিলেক্ট করে রাখলে তোমার কোনো ক্ষতি কিছু হবে না, কোনো ক্ষতি হবে না, তোমার জাস্ট একটা এএনএম এর এক্সট্রা র্যাঙ্ক আসবে। তুমি শুধুমাত্র যদি এখন থেকে এএনএমটা সিলেক্ট করে রাখো, জিএনএম যদি সিলেক্ট না করে রাখো, ভবিষ্যতে যদি তোমার গিয়ে পরে মনে হয় যে না আমি এএনএম করবো না জিএনএম করবো, মানুষের মন তো চেঞ্জ হতেই পারে, তখন কিন্তু তুমি আর যেতে পারবে না। ওর জন্য সবসময় সাজেস্ট করবে এএনএম জিএনএম বোথ দুটোতেই চয়েস করে রাখবে। তুমি যাই করো, তুমি পরে যাও, কোনো অসুবিধার কিছু নেই, তোমার কাছে দুটোর জন্যই অপশন থাকবে, ঠিক আছে। তো এইটা দুটোর জন্যই অপশন থাকবে। তাহলে বোকার মতন কেন আমি সিঙ্গেল চয়েস করবো, দুটোর জন্যই চয়েস করি, পরে আমি দেখে নেবো কোন দিকে যেতে চাই, সেদিকে যেতে পারবো, কোনো অসুবিধার কিছু নেই। 7 নেক্সট করবো, দিয়ে তারপর এইখানটাতে ওকে ক্লিক করবো। নেক্সট পেজে একটা চলে আসবে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস দিতে বলবে। সবচেয়ে প্রথমে কি, তুমি যদি ক্লাস 12-এর সায়েন্স মানে ক্লাস 12 বা ইকুইভ্যালেন্ট কোনো একটা বোর্ড থেকে পাস করে থাকো, সেটা সায়েন্স আর্টস কমার্স যা ইচ্ছা থেকে পাস করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কি বলা আছে যে তোমাকে এইচএসে পাস মানে 40% বা 45% মার্কস পেতে হবে, ক্যাটাগরির উপর ডিপেন্ড করছে, আর তোমাকে ইংলিশে পাস করতে হবে, ব্যাস এটি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো সেই ক্ষেত্রে তুমি এইখানে পাসিং স্ট্যাটাসে যদি তুমি আগে অলরেডি, আচ্ছা আগে হচ্ছে এই চেকবক্সটাতে ক্লিক করতে হবে, দিয়ে পাসিং স্ট্যাটাসে অলরেডি যদি তুমি পাস করে গেছো তাহলে কি লিখবে, পাস করে গেছি আমি। যদি পাস না করেছো তাহলে কি লিখবে, অ্যাপিয়ারিং। ধরো যারা এবছর পরীক্ষা দিলে 2024-এ, তারা কি করবে, এটা অ্যাপিয়ারিং করবে। অটোমেটিকলি যখন তোমরা এইদিকে হচ্ছে পাসিং ইয়ারটা চয়েস করতে যাবে, তখন দেখবে এখানে শুধুমাত্র 2024-ই আসবে, আর অন্য কোনো অপশনই আসবে না। কিন্তু যদি তুমি পাস লিখে দাও, যে তুমি পাস করে গেছো, তখন তোমার কাছে কিন্তু প্রচুর অপশন আসবে। এখানে দেখো 2023, 22 একদম পুরো অনেক 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 সালের অপশন থাকবে, ঠিক আছে। তো কারণ আপার লিমিট কোনো কিছু দেয়নি, এজ লিমিট যা ইচ্ছে করতে পারো তুমি। এখানে যতদিন আগেই তুমি এইচএস পরীক্ষা দাও কোনো কিছু এসে যায় না। তাহলে যদি তুমি কেউ অ্যাপিয়ারিং এবছর এইচএস দিয়েছো, এখন হাতে রেজাল্ট পাওনি, তারা কি করবে, অ্যাপিয়ারিংটা সিলেক্ট করবে। যদি পাস করে গেছো পাসটাতে সিলেক্ট করবে, দিয়ে তারপরে এই সাইড থেকে তুমি
অ্যাপিয়ারিং মানে কবে পাস করেছো সেই পাসিং ইয়ারটা এখান থেকে তুমি চয়েস করে দিলে। দেখো কোন বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো এখানটাতে যাবে, যেই বোর্ডের আন্ডারে তুমি পাস করেছো সেই বোর্ডটার নামটা তুমি এখান থেকে পাবে। যেমন ধরো আমি যদি বলি আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করেছি, তার জন্য আমি কোথায় যাবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যাবো। দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, আমি এটাতে ক্লিক করে দিলাম, তাহলে আমি কি হলো, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করলাম। নেম অফ দ্য ইনস্টিটিউট অ্যান্ড অ্যাড্রেস, তুমি যেই স্কুল থেকে এইচএস পাস আউট করেছো বা এইচএস এর জন্য পরীক্ষা দিয়েছো, সেটা তো তুমি জানো যে তোমার এই স্কুল থেকে তুমি পাস আউট করেছো বা পরীক্ষা দিলে, সেই স্কুলটা মানে তুমি যেখানে পড়াশোনা করেছো এতদিন ধরে, সেই স্কুলটার নেম, সেই স্কুলটার অ্যাড্রেস আর সেই স্কুলটার পিনকোড, যেটা তোমার অ্যাড্রেসের পিনকোড সেটাই হবে, এটা দিয়ে দিলে। এরপর তুমি যদি ভোকেশনাল স্ট্রিমের হয়ে থাকো, সায়েন্স স্ট্রিমের মানে ওই মানে নর্মাল 12 পাস করোনি, ভোকেশনাল দিয়ে করেছো, তখন তুমি এইখানে রাইট চিহ্নটা মারবে, ঠিক আছে। আদারওয়াইজ তুমি ওটা করবে। যারা এই নর্মাল এইচএস পাস করেছে তাদের এটা করার দরকার নেই, এটা ব্ল্যাঙ্ক থাকবে, তাদের এই সেকশনটা করার কিছু দরকার নেই, এই সেকশনটা পুরোটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। এটা কমপ্লিট করে নেওয়ার পর নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট বলে এই অপশনটা থাকবে, এখানে ক্লিক করবো, তাহলে আমাদের এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে। আমি এটা কমপ্লিটটা একটু করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেহেতু আমি নর্মাল এইচএস পাস করেছিলাম তাই আমি উপরের সেকশনটা ফিল আপ করেছি, নিচেরটা করে নিই, এবারে সেভ অ্যান্ড নেক্সট করবো, এখানে ইএস বলে এই অপশনটা আসবে, ইএসটাতে ক্লিক করে দেবো, আমাদের এটা সাবমিট হয়ে যাবে, চিন্তার কিছু নেই। এরপর আমাকে এখান থেকে কি চয়েস করতে হবে, এক্সামিনেশন সিটি চয়েস করতে হবে, যে তুমি কোথায় পরীক্ষা দিতে যাও, তোমার সবচেয়ে নিয়ারেস্ট লোকেশনে তুমি পরীক্ষা দিতে চাও, তো এইখান থেকে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে, স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে এই সাইড থেকে তোমাকে এক্সাম সিটিটা চুজ করতে হবে, যে তোমার বাড়ির সবচেয়ে কাছে কোনটা রয়েছে। আমার যেমন আমি এটা চুজ করলাম, আমার নিজের পছন্দ মতো আমার বাড়ির সবচেয়ে কাছে যেটা হবে আমি সেটাকে চুজ করে করে যাবো, ঠিক আছে। তো দেখো আমি 4টা টোটাল আমি চয়েস করতে পারবো, 4টা মানে তোমাকে 4টাই চয়েস করতে হবে, 4টা তোমাকে চয়েস করতে হবে। এখান থেকে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে আর এই দিক থেকে তুমি সিলেক্ট করে করে যাবে যে তুমি কোথায় দিতে চাও, ঠিক আছে। সাপোজ আমি একটা সল্টলেক দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম এইদিকে, দেখি কীরকম কী আছে, তার মতো আরেকটা দিয়ে দেবো, আছে আমাদের ওকে এইখানে হচ্ছে তুমি নর্থ কলকাতার দিকে দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমার এবারে এটা সাবমিট হয়ে গেল, এটা পুরোটা হয়ে গেল, তোমার যেটা নিয়ারেস্ট লোকেশন হিসাবে আসবে দিবে, তবে তোমার সিট পড়বে প্রথম দুটোর মধ্যে যে কোনো একটা জায়গাতে, এই এক্সাম সিটি 1 বা এক্সাম সিটি 2 এর মধ্যে যে কোনো একটা জায়গাতে তোমার সিট পড়বে, ওকে, অসুবিধার কিছু নেই। নিচের দিকে চলে যাবে, সেভ এন্ড নেক্সটটাতে ক্লিক করবে, আমার কি হয়ে গেল, এইটা হচ্ছে এক্সাম সিটি চয়েসটা কমপ্লিট হয়ে গেল। এইদিকে হচ্ছে তোমাকে তোমার অ্যাড্রেস পুট করতে হবে, দেখো তোমার নিজের ভিলেজের নেম দিবে, তোমার নিজের সাব লোকালিটি বা পুলিশ স্টেশন এইসব জায়গাগুলোতে পুট করবে, তোমার নিজের যে পোস্ট অফিস বা ভিলেজ টাউন এখানে পুট করবে, তোমার নিজের কান্ট্রি যেটা সেই কান্ট্রিটা ইন্ডিয়াটা এখান থেকে চয়েস করে দিলে, স্টেট যেটা স্টেটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট সেটা হচ্ছে এখান থেকে তুমি চয়েস করে নিলে। আচ্ছা ডিস্ট্রিক্ট যেটা তোমার সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে চয়েস করলে, তোমার পিনকোডটা এখানে পুট করলে। এরপর এইটা কী ছিল, এটা ছিল করসপন্ডেন্স অ্যাড্রেস, আর নিচের দিকে একটা অ্যাড্রেস আছে যেটা কি পার্মানেন্ট অ্যাড্রেস। তো যদি তোমার করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে তুমি এই যে এই রাইট চিহ্নটাতে ক্লিক করে দেবে, তাহলেই হবে। এই রাইট চিহ্নটাতে ক্লিক করে দিলে এটা আর ফিল আপ করতে হবে না, অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর যদি তোমার আলাদা হয়ে থাকে তখন মানে কি, তুমি ধরো থাকো একটা জায়গাতে বা তোমার বাবার কাজের সূত্রে থাকো একটা জায়গাতে, কিন্তু তোমার আদি বাড়ি আর একটা জায়গাতে, তখন তুমি আলাদা আলাদা করতে পারো। তবে ব্যাপারটা কি, তোমার যদি আধার কার্ডে যেটা লেখা থাকবে, আধার কার্ডে যেটা লেখা আছে ওইটাই একটা জায়গাতে পুট করবে, এখানে সেম অ্যাস করে দেবে, তাহলেই হবে। আধার কার্ডে যেটা লেখা থাকবে সেটাকে পুট করবে, সেটাকেই সেম অ্যাসের এখানে রাইট চিহ্নটাতে ক্লিক করে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপর নিচের দিকে আমরা চলে আসবো, সেভ এন্ড নেক্সট বাটনটাতে ক্লিক করবো, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো আমি এটাকে ফিল আপ করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি উপরের সেকশনটা ফিল আপ করেছি, এরপর যখন আমি এই সেভ অ্যাস করসপন্ডেন্ট অ্যাড্রেস করবো নিচের দিকটা আর আমাকে ফিল আপ করতে হবে না। এবারে কি করবো, আমরা সেভ অ্যান্ড নেক্সট করবো, ইয়েসটাতে ক্লিক করে দেবো, তাহলেই হয়ে যাবে আমার, কোনো অসুবিধার কিছু নেই। এরপর আমাদের সবচেয়ে ভাইটাল যে জায়গাটা আসছে, আমাকে দুটো জিনিস আপলোড করতে হবে। প্রথম কি আপলোড করতে হবে, দেখো ফটোগ্রাফ আপলোড করতে হবে আর একটা সিগনেচার আপলোড করতে হবে। ফরম্যাটগুলো জেপিজি ফরম্যাটে হবে, এই জন্যই তোমাদেরকে বলা যে সাইবার ক্যাফেতে গিয়ে পর করবে। যেই ফটোগ্রাফটা আপলোড করবে তাতে কানগুলো যাতে ভিজিবল হয়ে থাকে, তোমার মুখটা যাতে প্রপারলি ভিজিবল হয়ে থাকে, যাতে তুমি যদি চশমা পরো সারা জীবন, তোমার অনেক দিন ধরে চশমা পরে চশমা পরে ছবি তুলতে পারো, কোনো অসুবিধার কিছু নেই, ঠিক আছে। চুল যদি এইদিকে ঝুলে চুলগুলো, সেই চুলগুলোকে পিছন দিকে করবে, দিয়ে তারপরে কানের পিছনে করে পরে ছবি তুলবে। একটা রিসেন্ট একটা ফটোগ্রাফ হওয়া চাই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা আমার নিজেরই ছবি দিয়ে পরে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো। দেখো এইখানে হচ্ছে যে ছবিটা দিতে হচ্ছে সেটা হচ্ছে 10 কেবির থেকে 200 কেবির মধ্যে দিতে হবে। আর যে আমার সিগনেচারটা আপলোড করতে হবে, একটা সিগনেচার খাতায় সিগনেচার করে পরে সেটাকে স্ক্যান করে পরে আপলোড করতে হয়, তো সেটা হচ্ছে 4 কেবির থেকে 30 কেবির মধ্যে করতে হবে। তো এগুলোকে আমি সিলেক্ট করবো একটার পর একটা, দিয়ে সাবমিট করবো। এটা সিলেক্ট করবো, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তারপর আবার সেলফ ভেরিফাই করতে হয়, একটু দেখে নাও। তো আমি এখানে দুটো ফোল্ডারই আপলোড করে দিয়েছি, তার জন্য এই লেখাগুলো এসেছে। সাবমিট অ্যান্ড প্রিভিউটাতে যখনই ক্লিক করবো, এই যে আমার এটা ছবি, দেখো খুব ভালো করে দেখো, পুরো বডিটা পুরো বোঝা যাচ্ছে, দুটো কানও আমার বোঝা যাচ্ছে, সব কিছু একদম ক্লিয়ারলি এসছে, কোনো ঢাকাঢুকি নেই, মাস্ক পরে আর করে নেই, এরকম ক্লিয়ার যাতে ছবি আসে। নিচের দিকে সিগনেচারটাকে দেখো, সিগনেচারটাকে সুন্দরভাবে একটা সিগনেচারকে আমি আপলোড করেছি। চেষ্টা করবে ব্ল্যাক কালিতে বা ব্লু কালিতে করার, অন্য কোনো কালিতে করবে না, ঠিক আছে। তো এরপর দেখো সাইডের দিকে সেলফ ভেরিফাইড বলে একটা অপশন আছে, এটাতে টিক করবো, এটাতে টিক করবো, এটাতে টিক করার পর নিচের দিকে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশনটাতে ক্লিক করে দিলেই আমাদের সব কাজ শেষ, আমাদেরকে আর কিছু করতে হবে না। আমি এটাতে ক্লিক করে দিলে আমরা কোথায় যাবো দেখো। এরপর এখানে
ওকে টিপবো, এবারে ফাইনাল সাবমিটে চলে। এটাতে তোমার যত কিছু এতক্ষণ ধরে ফিল আপ করলে সেই ফিল আপের সব কিছু ডিটেলসগুলো ওখানে রয়েছে। তো তুমি যদি কোনো কিছু ভুল করে থাকো তাহলে তোমাকে সেভ অ্যান্ড প্রিভিয়াসে যেতে হবে। যদি কোনো কিছু ভুল না করেছো পুরো চেক করে দিলে, যদি কিছু ভুল না করো সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। কিন্তু এটাতে এখন ক্লিক করবে কোনো কিছু ক্লিক নেবে না, কেন? কারণ এই সাইডে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটাতে আগে তোমাকে ঠিক করতে হবে, তারপরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে, দিয়ে ইয়েস অপশানটাতে ক্লিক করে দিলেই তোমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যদি এইখানটাতে আসি, আগে শুধুমাত্র আমার রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট ছিল, এখন কি আমার ফাইনাল সাবমিট পর্যন্ত হয়ে গেছে, শুধুমাত্র কিটা ইনকমপ্লিট আছে, পেমেন্টটা ইনকমপ্লিট আছে। পেমেন্টটা এখান থেকে পে রেজিস্ট্রেশন ফিসে যাব, দিয়ে এইখান থেকে আমার যেমন 400 টাকা কোর্স ফিস লাগছে, আর যারা জেনারেল তাদের 400 টাকা, SC ST OBC বাদ বাকি সবারকার 300 টাকা করে লাগবে। এটা হচ্ছে পুরো প্রসেস। এখান থেকে পেমেন্ট করে দিলে তাহলেই হয়ে যাবে। তো পেমেন্ট করে দেওয়ার পর আমরা একটা আমরা একটা কনফার্মেশন পেজ পাবো, ওই পেজটাকে ডাউনলোড করে নেবে, যে প্রিন্ট আউট বের করে নেবে, আর ওর পিছনে একটু তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাকে নোট করে নেবে। এইটা পুরো প্রসেস ছিল, তাহলে তোমার ফর্ম ফিল আপ শেষ। তাহলে তুমি পরীক্ষার জন্য এলিজিবল। এবারে অ্যাডমিট কার্ড বেরোবে যাবে, সেই দিনে আমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবো, সেগুলো আমরা আবার ডিটেলে ভিডিও বলে দেবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারা গেল যে পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা কেমনভাবে করতে হয়। তো আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।